কোনো জায়গাই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতায়। যদি অলৌকিক কিছু না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও হারবে এবং প্রার্থী হিসেবে তিনিও হারবেন। কোথাও না কোথাও একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে। সবথেকে অবাক হয়েছি, আমার কাছে যে ভিডিওগুলো এসেছিল তাতে আমি দেখেছি যে বহু মানুষকে জিজ্ঞেস করা হয়েছে আপনার এলাকার বিধায়ককে, তারা বলতে পারেনি। মুখ্যমন্ত্রীকে সবাই জানে, কিন্তু মুখ্যমন্ত্রী যে এখানকার বিধায়ক সেটা জানে না। সেই পর্দার আড়ালের খেলা বুঝতে কিন্তু সময় লাগে। যেহেতু এবার সমস্ত খেলা শেষ হয়ে গেছে, তাই তিনি বলছেন আমার ক্ষমতা কেড়ে নিয়েছে রাষ্ট্রপতি শাসন, এবং শুনলাম নাকি তিনি লকডাউনেরও কথা বলছিলেন। ইরাক ইরানেও যেটা হয় না সেটা পশ্চিমবঙ্গে হয়। এত খারাপ অবস্থা। তৃণমূল সব থেকে বেশি সংকটে আছে একটাই কারণে, আরে উনি তো জানেন উনি কিভাবে জেতেন। সারা রাজ্যে উনি যে মেকানিজমটা তৈরি করেছেন সেই মেকানিজমটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। উনি জানেন ওনার অ্যাকচুয়াল ভোট পার্সেন্টেজ কত, কতটা জল মেশানো হয় ভোটের দিন, এবং কতটা আরো বেশি জল মেশানো হয় যেদিনকে কাউন্টিং হয় সেদিন। ওনার জল মেশানো দেখে যারা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত, যারা স্টেশনে স্টেশনে জল মেশান, সবাই খারাপ আমি বলছি না, কিন্তু যারা জল মেশান তারাও কিন্তু লজ্জা পেয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জল মেশানো দেখে। তো তিনি জানতেন তো যে, এবং জানেন তো যে কতটা জল মেশাই, এবং সেই জলের নলই তো বন্ধ হয়ে গেছে। জল পেলে তো মেশাবে, জলটাই তো নেই এখন। স্বাভাবিকভাবে তো উনি বুঝতে পারছেন যে আমার ওই আসল কতটা আর তার সঙ্গে সুদ কতটা যুক্ত হয়েছিল, সব সুদ হাওয়া হয়ে গেছে। যার জন্য কি হয়েছে, উনি বুঝতে পারছেন যে উনি অ্যাকচুয়ালি কত ভোটে হারবেন। উনি এখন ভাবছেন যে কোথায় জল মেশাবো, কিভাবে জল মেশাবো। আপনাকে বলে রাখি, একদম কয়েকদিন আগে পুলিশের একটা বৈঠক হয়েছে। সেখানে সমস্ত পুলিশের যারা নিচু তলার কর্মী আছেন, যেমন সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, তারপরে যাদের নন স্টার, যারা নন গ্যাজেটেড পুলিশ আছেন, মানে কনস্টেবল এএসআই পর্যন্ত, তাদেরকে বলা হয়েছে পোস্টাল ব্যালটে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিতে হবে, তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে। অর্থাৎ কোথাও থেকে কাড়িয়ে কুচিয়ে যেটুকুন এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি, সেটা করছেন। এরপর তারা ভয় দেখাবেন বিভিন্ন পুরসভার কর্মীদের, যারা সরকারি কর্মচারী এবং লোয়ার লেভেলের সরকারি কর্মচারী, তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছেন যে কোনোভাবে যদি মুখ রক্ষা করা যায়, কিছু যদি বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু এইগুলো করে হয় না, কারণ এগুলো এটা এত কম পার্সেন্টেজের ভোট, ধরুন 1% 2% বাড়বে, কিন্তু 40,000 50,000 যেখান থেকে আউট হয়ে গেছে, সেখান থেকে তো এটা আর সম্ভব নয়। কোনো জায়গাই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতায়। যদি অলৌকিক কিছু না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও হারবে এবং প্রার্থী হিসেবে তিনিও হারবেন। শুভেন্দু অধিকারী তো তাও দু জায়গা থেকে দাঁড়িয়েছেন, দু জায়গায় জিতবেন। ওনারও উচিত ছিল দু জায়গা থেকে দাঁড়ানো। একটা সেফ সিট থেকে যদি বেরিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, উনি আরেকটা জায়গা থেকে দাঁড়ালে হয়তো সেখান থেকে জিতে যাওয়ার একটা সুযোগ থাকতো, কোনো সংখ্যালঘু অঞ্চল থেকে যদি দাঁড়াতেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও জিতবেন, ওনার তো ওটা নিয়ে তো কোনো সংশয় নেই। আর ভবানীপুরেও যে পরিস্থিতি তৈরি হয়েছে, উনিই জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। ওনার এবং ওনার দলের হারটা নিশ্চিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে বলছেন যে মিনিমাম 60,000 ভোটে এগিয়ে রাখতে হবে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোথাও গিয়ে সহজ হবে কি না, লড়াইটা কি হাড্ডাহাড্ডি হবে না একতরফা? হ্যাঁ, লড়াই তো হাড্ডাহাড্ডি হবে, অবশ্যই লড়াই হাড্ডাহাড্ডি হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব একটা ক্যারিশমা আছে, এটা আমরা কেউ অস্বীকার করি না। কিন্তু প্রত্যেকটা ক্যারিশমা বা প্রত্যেকটা স্টারের একটা নির্দিষ্ট সময় থাকে। একটা সুপারস্টার যারা হন তাদেরও একটা সময় থাকে, তারপর সেটা ফেড হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহ নক্ষত্র সত্যিই খারাপ। যারা ওই হাত দেখেন ভবিষ্যৎ বক্তা, তারাও বলছেন। এবং রাজনৈতিকভাবে আমরা যে এতদিন তো রাজনৈতিক সাংবাদিক হিসেবে কাজ করেছি, তো প্রত্যেকটা সিমটম বোঝা যায় যে এবার কি হচ্ছে। আমি ভবানীপুরে গিয়েছি, আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গেছেন, আপনিও গেছেন, আপনাদের প্রতিনিধিরাও বারংবার গেছেন। কোথাও না কোথাও একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে। সব থেকে অবাক হয়েছি, আমার কাছে যে ভিডিওগুলো এসেছিল তাতে আমি দেখেছি যে বহু মানুষকে জিজ্ঞেস করা হয়েছে আপনার এলাকার বিধায়ককে, তারা বলতে পারেনি। মুখ্যমন্ত্রীকে সবাই জানে, কিন্তু মুখ্যমন্ত্রী যে এখানকার বিধায়ক সেটা জানে না। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিধায়ক হিসেবে কিন্তু পারফরমেন্স খুবই খারাপ, এবং ওখানকার মানুষদের আশা প্রত্যাশাগুলো কিন্তু পূরণ হয়নি। আজকে কলকাতায় নারী নিরাপত্তা একটা বিগ ইস্যু, কলকাতায় আমাদের কাছে চাকরিটা একটা বড় ইস্যু সকলের কাছে। এই ইস্যুগুলোকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না বিধায়ক হিসেবে অ্যাড্রেস করতে পেরেছেন, না মুখ্যমন্ত্রী হিসেবে। এই আমরা এখন নিউ টাউনে দাঁড়িয়ে আছি, এখান থেকে 500 মিটার দূরে প্রত্যেকবার বছর বছর এখানে একটা ঢপের কনফারেন্স হয়, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। সেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগগুলো, মৌ চুক্তি যেগুলো স্বাক্ষর হয়, একটাও মৌ চুক্তি বাস্তবায়িত হয় না। মানুষ তো এই ঢপ দেখে দেখে অভ্যস্ত। একবার বাঘ আসবে, একবার বাঘ আসবে বলতে বলতে এখন আর মানুষ বিশ্বাসই করছে না। সত্যিও যদি বাঘ চলে আসে, সত্যিও যদি উনি কোনো ভালো কাজ করেন, যেটা সম্ভব নয়, তাও মানুষ বিশ্বাস করবে না। স্বাভাবিকভাবে কি হয়েছে, এখন মানুষ ওনার কথাটা আর বিশ্বাস করছে না। মানুষ একদম নির্দিষ্টভাবে ভেবে নিয়েছে কি করতে হবে।
আপনি একটা কথা বললেন যে বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসেবে একদম ওয়েল পারফর্মার নয়। মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, কিন্তু এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এলাকার মানুষই চেনে না। তাহলে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবার নির্বাচনের একটা অদ্ভুত স্ট্র্যাটেজি থাকে যে 294টা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিন। সেই তাদের প্রচারটা কি ব্যর্থ হতে চলেছে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা, আমি এটা বলবো না যে তৃণমূল কংগ্রেস 10টা আসনও পাবে না, সেটা নয়। তৃণমূল কংগ্রেস অবশ্যই পাবে, এতদিনের একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে, নিশ্চয়ই তাদের ভোট ব্যাংক থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, তৃণমূলের ভোট ব্যাংক কারা? তৃণমূলের একদম বেসিক ভোট ব্যাংক হচ্ছে মুসলিম সমাজ। সেই মুসলিম সমাজের ভোট ব্যাংকেও কিন্তু থাবা বসছে। কিন্তু তারপরেও একটা বড় ভোট ব্যাংক কিন্তু মুসলিমের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে, এটা কিন্তু রিয়ালিটি। আমি মিথ্যা কথা বলতে অভ্যস্ত নেই, আমি এই কথা বলবো না যে সম্পূর্ণ ধরাশায়ী হচ্ছে। কিন্তু এটাও ঠিক যে কয়েকটা জায়গায় অন্যান্য মুসলিম রাজনৈতিক দল তারা কিন্তু একটা ভালো মানে লড়াই দেবে তৃণমূল কংগ্রেসকে। বিশেষ করে আপনি ধরুন, আমরা যেখানে বসে তার কাছেরই সিট হচ্ছে ভাঙড়, এখান থেকে 10 কিলোমিটারও না। ভাঙড়ে যেমন আইএসএফ যদি মানে হেরে যায়, সেটা আমি অবাক হব। আইএসএফ এবারও জিতবে ওখানে। মানুষ, যেখানে 100% মুসলিম জনসংখ্যা আছে, সেখানে কিন্তু লড়াইটা মুসলিম ভার্সেস মুসলিম। যেখানে ধরুন 50-50 জনসংখ্যা আছে, 60-40 জনসংখ্যা আছে, সেখানে লড়াইটা হচ্ছে হিন্দুরা ভোট দেবে বিজেপিকে, মুসলিমরা ভোট দেবে তৃণমূল বা আইএসএফ কে। হিন্দুদের ভোট ব্যাংক সেখানে কিন্তু আবার পুরোপুরি বিজেপির কাছে, আর তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক মুসলিমদের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। কিন্তু যেখানে শুধুমাত্র 80% 90% মুসলিম আছে, 70% মুসলিম আছে, সেখানে কিন্তু তৃণমূলের বনাম মুসলিম দলগুলির সঙ্গে লড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকও একটুখানি পড়বে। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল ধরুন 50-60টা আসন পাবে না, এটা তো বলা যায় না, এটা মিথ্যে কথা বলা হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা পাবে তাদের আসন। এবং মহিলাদের একটা ভোট ব্যাংক ছিল, কিন্তু মহিলাদের ভোট ব্যাংকের সাথে এবার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে দীর্ঘদিন পেতে 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 একটা অভ্যাস হয়ে যায়। ধরুন আপনি প্রথম দিন যে জুতোটা পরলেন, দারুণ লাগবে, ওই জুতো পরতে পরতে জুতোর প্রতি মায়া থাকে না। ওটা হয়েছে এবার লক্ষ্মীর ভান্ডারের সাথে। লক্ষ্মীর ভান্ডারের সাথে কি হচ্ছে, এখন মানুষ বুঝে গেছে যে ও তো দিদিমণি দেয়। এবার বিজেপিও বলছে যে যুবসাথী ইমপ্লিমেন্ট। না, যুবসাথীর সাথে অন্য সমস্যা। লক্ষ্মীর ভান্ডার ফ্রি অফ কস্টে বিনা পয়সায় পাচ্ছে, আর যুবসাথী সরকার আমাকে যেহেতু চাকরিটা দিতে পারেনি, সরকার ওটা আমাকে কম্পেনসেট করছে। সরকারের তো আমাদের ভালো রাখা কর্তব্য। সরকার আমাকে ভালো রাস্তা দেবে, ভালো পানীয় জল দেবে, ভালো হাসপাতাল দেবে, এর জন্যই আমরা সরকার নির্বাচিত করি, বা আমরা যে ট্যাক্সটা দিই আমি আপনি, সরকার এইভাবেই আমাদেরকে কিন্তু ফিরিয়ে দেয়। যুবসাথী হচ্ছে কম্পেনসেশন, ক্ষতিপূরণ, আপনাকে চাকরি দিতে পারেনি তার জন্য। এবার চাকরি মানে, যদি খুব খারাপও পশ্চিমবঙ্গে চাকরি হয়, 15,000-এর চাকরি হবে তো। 1500 দিয়ে 15,000-কে কখনো মেকআপ করা যায় না। ওটা দিয়ে সত্যি তৃণমূল কংগ্রেসের নেতারা যেটা বলছে যে ওটা দিয়ে গুটকা কেনা যাবে, ওটা দিয়ে বাংলা মদ কেনা যাবে, কিন্তু ওটা দিয়ে তো পেট ভরানো যাবে না। আপনি স্বাস্থ্য ওই যুবসাথী যেটা আছে, যুবসাথী ধরুন স্বামী স্ত্রী দুজনে যদি পায়, 3,000 দিয়ে কি সংসার চলবে? যুবসাথী দিয়ে কি বিয়ে করা যাবে? যুবসাথী যুবকদের একটা সেটেলড লাইফের প্রয়োজন হয়, ওই বয়সের এটা সব থেকে বড় প্রয়োজন। মানুষের প্রয়োজন হয় রুটি কাপড়া আর মাকান। যুবসাথী দিয়ে না রুটি, না কাপড়া, না মাকান, কোনোটাই কম্পেনসেট করা যাবে না। ফলে যুবসাথী দিয়ে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। পঙ্কজ দা, তৃণমূলের এই যে ভোট মেশিনারি, সেটাকে বিকাল করতে গেলে কি কি প্রয়োজন? যা যা প্রয়োজন সব তো আমাদের ইলেকশন কমিশন দেখিয়ে দিয়েছে। দেখুন, তৃণমূল ভোটের দিন যেটা করে, ভয়ঙ্কর হুলিগানিজম করে। যেখানে পেশি বলের মাধ্যমে ভোটটা রিগ করা সম্ভব, সেখানে পেশি বল। যেখানে মানুষকে আটকে দিয়ে রিগ করা সম্ভব, সেখানে সেভাবে করে। বিভিন্ন আবাসনে তালা দিয়ে দেয়, এবং আলটিমেটলি কাউন্টিং এর দিন যারা বিরোধী এজেন্ট হন তাদেরকে মারধর করে বের করে দেয়। সেটাকে আটকানোর জন্য দরকার হচ্ছে নিউট্রাল অফিসার বসানো, অবজারভার বসানো, এবং মাইক্রো অবজারভার বসানো, এবং যারা সিআরপিএফ, সিআইএসএফ, যারা সেন্ট্রাল পুলিশ ফোর্স বা অন্যান্য এজেন্সি যারা আছে, নিরাপত্তা সংস্থার যারা দায়িত্বে আছেন, তাদেরকে ফ্রি হ্যান্ড কাজ দিতে হবে। তো এই শুধু এই সেন্ট্রাল ফোর্সের ব্যাপারটা এখনো একটু সন্দেহের আওতায় অবশ্যই আছে। বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে, সেন্ট্রাল ফোর্স এখনো সেভাবে অ্যাক্টিভ হচ্ছে না। বাদ বাকি কিন্তু সমস্ত ব্যবস্থাটা করা হয়েছে। শুধু সেন্ট্রাল ফোর্সটাকে আরো যদি ভালো করে মোবিলাইজ করে দেওয়া হয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট করানোর খেলা, অর্থাৎ মমতার ভোটের খেলাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা দেখলাম বেশিরভাগ বুথে পোলিং স্টেশনে ওয়েবকাস্টিং ব্যবস্থার কথা বলল নির্বাচন কমিশন, এবং এই ভিডিও যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে পুনর্নির্বাচন হবে। এই পুনর্নির্বাচনের ফলে কি ফলাফলেও একটা পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? দেখুন, পুনর্নির্বাচন হলে আমার সাংবাদিকতার অভিজ্ঞতা বলে মানুষ তুলনামূলক একটু ভোট কম দেয়। সেক্ষেত্রে কার খারাপ হবে কার ভালো হবে আমি বলতে পারবো না। কিন্তু ওয়েবকাস্টিং যাতে বন্ধ না হয়, রোগ হয়ে গেলে তারপর
তার চিকিৎসা করার থেকে রোগ যাতে না হয় আমার মনে হয় সেটা করাটা বেশি বেটার। ফলে ওই ক্যামেরাটা যাতে বন্ধ না হয়, সেরকম পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেটার উপর আমি মনে করি ইলেকশন কমিশনকে বেশি ফোকাস করা উচিত, নাকি বন্ধ হয়ে গেলে কি করা উচিত। কারণ মানুষ একবার ভোট দিতে যায়, ভোট দিয়ে তো মানুষ সঙ্গে সঙ্গে কোনো লাভ ক্ষতির ব্যাপার নেই ওখানে, মানুষ নিয়ে দায়িত্ব পালন করতে যায়। বারবার যদি ভোট হয়, মানুষ কেন ঝামেলা নিতে যাবে? মানুষের তো রাজনীতির সঙ্গে বেশিরভাগ মানুষের তো কোনো সম্পর্ক থাকে না সরাসরি ভাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বন্ধ যাতে না হয় সেটা করা উচিত। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাষ্ট্রপতি শাসন জারি হলেও আমি একাই 100 কি রাষ্ট্রপতি শাসন হচ্ছে কোথায়? উনি নানান রকম না ঢপ দিচ্ছেন। যখন সিএ হয় উনি বলেন এনআরসি, যখন এখন আমরা যখন দেখলাম ওই যে ঝাড়াই বাছাই চলছে এসআইআর এর সময় তিনি বলছেন এটাও একটা এনআরসির একটা অংশ। তিনি বরাবরই গুলিয়ে দেওয়ার রাজনীতি করেন। উনি এখন বলছেন রাষ্ট্রপতি শাসন। যদি সত্যি রাষ্ট্রপতি শাসন থাকতো, তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে 14-15 বছরের শাসন, এটা আমরা রাষ্ট্রপতি শাসনে আছি। রাষ্ট্রপতি শাসন মানে, আমি আবারও বলছি, রাষ্ট্রপতি শাসন মানে গণতন্ত্রের কণ্ঠরোধ। রাষ্ট্রপতি শাসন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেভাবেই আছে। আমরা ফ্রিলি কোথায় কথা বলতে পারি, আমাদের মনে অনেক কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু ভাবতে হয় এই সত্যিটা বলবো, জেল হবে না তো? এটা বললে বাড়িতে পুলিশ আসবে না তো? আমি তো নিজে দুবার গ্রেফতার হয়েছি খবরের কেসে। আমি তো চুরি ডাকাতির কেসে কোনোদিন গ্রেফতার হইনি, খবর করতে গিয়ে অ্যারেস্ট হয়েছি। শুধু আমি না, মানবদা অ্যারেস্ট হয়েছেন, শফিকুল দা তো অনেক দিন জেলে ছিলেন, তার পরিবার জেলে ছিল। এরকম নাম না জানা অনেক সাংবাদিক ভাইয়েরা আমাদের জেল খেটেছেন। শুধু সাংবাদিকরা কেন, বিরোধী কর্মীরা জেল খেটেছেন। মমতার বিরুদ্ধে কথা বললে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার ফলে এই কুণাল ঘোষ, যিনি এখন বেলেঘাটার প্রার্থী হয়েছেন, উনিও গ্রেফতার হয়েছিলেন। তো স্বাভাবিকভাবে যদি রাষ্ট্রপতি শাসন থেকে থাকে, তো সেটা আমরা 14 বছর ভোগ করেছি। আমরা এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি শাসন থেকে আমরা মুক্তি চাইছি। এখন যেটা চলছে, এখন তাও আমরা একটু আস্থা পেয়েছি, একটু মনে হচ্ছে যে এই সময়টা কথা বললে হয়তো অ্যারেস্ট হব না। এখন আমাদের মুক্তির সময় চলছে, এটা রাষ্ট্রপতি শাসন না, একটা মুক্তির শাসন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্য কথা বলছেন। পঙ্কজা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সব ক্ষমতা কেড়ে নিয়েছে। রীতিমতো দুই শয়তান অত্যাচার করছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলছেন, এবং বলছেন নাম বলার দরকার নেই, এখানে যদি আসবার চেষ্টা করে সকলকে তাড়িয়ে দেবে, বুলডোজার চালাবে। কি বলেন? দেখুন, সব ক্ষমতা কেড়ে নিয়েছে বলার মধ্যে দিয়ে একটা কথা বোঝা যাচ্ছে যে উনি এমন কিছু ক্ষমতা বহির্ভূত ক্ষমতা ব্যবহার করতেন। অর্থাৎ যে ক্ষমতা তার ব্যবহার করার কথা নয়, সেটা তিনি ব্যবহার করতেন, এবং যেটা মানে চলে গেছে আর কি। সেটা কি ক্ষমতা? ফোন করে করে বিভিন্ন ডিপার্টমেন্টের লোককে থ্রেট দেওয়া। দেবাশিস ধর খুব ভালো পুলিশ অফিসার ছিলেন, তার সঙ্গে আমার এখনো ফোনে কথা হয়, খুব ভালো অফিসার, খুব ভালো কাজ করেছিলেন 21 সালে, একদম একজন আইপিএস এর যেভাবে কাজ করা উচিত করেছিলেন। তার ফল কি হলো জানেন? তার চাকরি চলে গেছে, দীর্ঘদিন সাসপেন্ড ছিলেন, তার সংসার নষ্ট হয়ে গেছে, তার মা তার সঙ্গে ভয়ে কথা বলেন আর, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এরকম অসংখ্য অসংখ্য দেবাশিস ধর পশ্চিমবঙ্গে আছেন, যাদের আমরা নামও জানি না। হয়তো তাদের র্যাঙ্ক হয়তো কম হতে পারে, কেউ কনস্টেবল হতে পারেন, কেউ সাব ইন্সপেক্টর হতে পারেন, কেউ ইন্সপেক্টর হতে পারেন। অনেক পুলিশ আমাকে ফোন করে তার দুঃখের কথা বলেন, হোয়াটসঅ্যাপে কল করেন যাতে কেউ ট্র্যাক না করতে পারে। তো পুলিশও কিন্তু আতঙ্কে আছে। সব পুলিশ খারাপ আমি এ কথা বলবো না, অনেক পুলিশ আছে যারা চাইছে যে যে তাদের যে শপথ নেয়, তারা সংবিধানের শপথ নেয়, কর্তব্যের শপথ নেয়, নিষ্ঠার শপথ। পুলিশ যখন একজন ক্যাডার থেকে যখন পুলিশে পরিণত হয়, যে শপথ নিয়ে তারা পুলিশ হয়, সেই শপথ তারা পালন করতে চায়। কিন্তু তাদেরকে এখন চটির শপথ নিতে হয়, ঘাসফুলের শপথ নিতে হয়, উন্নয়নের অনুপ্রেরণার শপথ নিতে হয়। এই সব শপথ যাতে তাদের না নিতে হয়, পুলিশ কিন্তু চায়। সেই সমস্ত পুলিশের কাছে আগামী দিনে একটা ভালো সময় তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না তার ক্ষমতা কেড়ে নিয়েছে, এই সময়টা তো মডেল কোড অফ কন্ডাক্টই হওয়ার কথা। মডেল কোড অফ কন্ডাক্ট মানে আদর্শ আচরণ বিধি, মানে যা হওয়া উচিত সেটা। যেটা এতদিন অনুচিত কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই ক্ষমতা তো প্রত্যেক বছর কেড়ে নেওয়া হয়। কিন্তু সমস্যা যেটা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন অনেকগুলো মেকানিজম তৈরি করেছিলেন, যেগুলো ধরতেও পর্দার আড়াল থেকে অনেক কিছু দেখা যায় না। সেই পর্দার আড়ালের খেলা বুঝতে কিন্তু সময় লাগে। যেহেতু এবার সমস্ত খেলা শেষ হয়ে গেছে, তাই তিনি বলছেন আমার ক্ষমতা কেড়ে নিয়েছে রাষ্ট্রপতি শাসন, এবং শুনলাম নাকি তিনি লকডাউনেরও কথা বলছিলেন। হ্যাঁ, আমরা সবসময় দেখি নির্বাচনের আগে, এটা শাসক দলের তরফ থেকেও বলা হয়, এবং বিভিন্ন দেওয়াল লিখন আমরা দেখি যে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, এই গণতন্ত্রের উৎসবে সামিল হন রাজ্যবাসীকে বলা হয়। সেখানে দাঁড়িয়ে বর্তমান যে মানে শাসক দল, তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিজেপি উকুন বাছার মতো বাছাই করছে, যতই বাছাই করো
ক্ষমতায় আমরাই থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় কখন গণতন্ত্রের পক্ষে বলেছেন? যখনই নারীর নিরাপত্তার ইস্যু এসেছে, যখনই নারীদের ধর্ষণের ইস্যু উঠেছে, কখনো তিনি বলেছেন লাভ অ্যাফেয়ার, কখনো বলেছেন মহিলা প্রেগনেন্ট ছিল, কখনো বলেছেন খদ্দেরের সাথে, তিনি বা তার দলের লোকেরা বলেছেন খদ্দেরের সঙ্গে একজন বারবনিতার ঝামেলা। অর্থাৎ সবসময় মহিলাদেরকে তিনি খারাপ, একটা মহিলা হয়েও তিনি এবং তার দলের লোকেরা সবসময় মহিলাদেরকে টার্গেট করেছে। তো গণতন্ত্রের যা যা প্রয়োজন, মহিলাদের নিরাপত্তা দেওয়া, শিশুদের নিরাপত্তা দেওয়া, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, গণতন্ত্রের তো গও এখানে খুঁজে পাওয়া যায় না। মহিলাদের নিরাপত্তা নেই, শিশুদের নিরাপত্তা নেই। বলুন তো তামান্নার কি দোষ ছিল? তামান্না কি রাজনীতি বুঝতো? সে কি বুঝতো ভোট কি জিনিস? তাও তো তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। অভয়াকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে যেটা গণতন্ত্রের একেবারে, এখানে গণতন্ত্রের কিচ্ছু নেই। এখানে গণতন্ত্রের যে পিলারগুলো আছে, প্রশাসন, জুডিশিয়ারি, সংবাদ মাধ্যম, সমস্তটা কিন্তু একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে। পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, সাংবাদিকদের একটা অংশকে দলদাস, যারা দলদাস হতে চায়নি তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে বিভিন্ন মামলা মোকদ্দমা দেওয়া। বলুন তো জুডিশিয়ারি, হাইকোর্টের যারা জাজ আছেন তাদেরকে পর্যন্ত ভয় দেখানো হয় এই রাজ্যে, যেটা সারা পৃথিবীতে কেউ ভাবতে পারে না। কোনো পৃথিবীর কোনো অংশে, মানে ইরাক ইরানেও যেটা হয় না সেটা পশ্চিমবঙ্গে হয়। এত খারাপ অবস্থা। একজন জাজ, তার স্বামীকে ডেকে পাঠানো হয়। কেন? সেই জাজ যে মামলাগুলো শুনছেন সেটাতে তৃণমূল এফেক্টেড হতে পারে। সরাসরি জাজকে তার বাড়ির সামনে পোস্টার মেরে দেওয়া হচ্ছে। বাংলায় গণতন্ত্র আছে কোথায়? আমরা চাইছি যে গণতন্ত্র আসুক। গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে। একটা প্রশ্ন আপনার কাছে পঙ্কজদা, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের মধ্যে থেকেই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই যে এরা, অর্থাৎ সমস্ত বিরোধীরা বলছে যে তৃণমূলের সবাই চোর ডাকাত। আমি বলছি একটা টাকাও মাইনে নিইনি কোনোদিন কারোর থেকে, কারোর টাকা দেখুন, আমি একটা কথা বলি আপনাকে এবং আপনাদের দর্শকদেরও। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর সময় ছবি এঁকেছিলেন না? আমার বছরের সত্যি ওর থেকে ভালো আঁকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরকম শিশু সুলভ আঁকাও যে কোটি কোটি টাকায় বিক্রি হয়, কি কারণে বিক্রি হয়? তো সারদার বিষয়টা তো আমরা সবাই জানি, যে যে ছবিটা 10 পয়সায় বিক্রি হওয়া উচিত না সেটা 1 কোটি টাকায় বিক্রি হয়। হাম্বা হাম্বা কাম্বা কাম্বা বেস্ট সেলার হয়। এবার এগুলো কিভাবে করা হয়, কিভাবে করানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টাকা নেন না ঠিকই, কিন্তু এই টাকাগুলো কিভাবে উপার্জন করেন এটা তো আমরা দেখেছি। এবং তিনি সততার কথা বলছেন। 1 নম্বর প্রার্থী, পশ্চিমবঙ্গের 1 নম্বর বিধানসভা, প্রথম আসনটা হচ্ছে মেখলিগঞ্জ, পরেশ অধিকারী। হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক, আমাদের কামারহাটিতে মদন মিত্র, বেলেঘাটায় কুণাল ঘোষ। আর সততার কথা বলি, আমাদেরকে তৃণমূলের আস্ফালন। হাস্যবাদী এনে 34 বছরে বাম জামানায় কই মাছ গলায় ঢোকানো হতো, সন্তানের বুক চিরে মাকে ভাত খাওয়ানো হতো, হাত কবজি কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কেটে নেওয়া হতো। কিন্তু পশ্চিমবঙ্গে সিপিএম থাকলেও পশ্চিমবঙ্গে মাওবাদী ছিল না। হঠাৎ করে 2010-11 সময়টা মাওবাদী চলে এলো। কিভাবে, কেন, এখন তো আমরা সবাই বুঝতে পারছি, বলার কিছু নেই। তো তৃণমূল এইভাবেই বলতে বাধ্য হচ্ছে, অবৈধভাবেই ক্ষমতায় এসছে। একটা টাটার মতন শিল্পকে তাড়িয়ে মাওবাদী ঢুকিয়ে তৃণমূল ক্ষমতায় এসছে। তো তৃণমূল আস্ফালনের মাধ্যমেই ক্ষমতায় আছে, তৃণমূল আস্ফালনের মাধ্যমেই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে এবং এই আস্ফালনে তৃণমূলকে শেষ করে দেবে। একটা ছোট্ট প্রশ্ন, তৃণমূল কি সত্যিই সংকটে এবং কিভাবে, যদি একটু ব্যাখ্যা করতেন। আর এই নির্বাচন তৃণমূলের জন্য কতটা সংকটময় যদি। তৃণমূল সব থেকে বেশি সংকটে আছে একটাই কারণে, কারণ পশ্চিমবঙ্গে ভোট কিভাবে তৃণমূল করায় সেটা তৃণমূলও জানে এবং সেই ভোট করানো আর সম্ভব হচ্ছে না। তৃণমূলের খেলা শেষ হয়ে গেছে, নির্বাচন কমিশন সেই খেলা শেষ করে দিয়েছে, তাই তৃণমূল সংকটটা বোধ করেছে। এসআইআর এর মাধ্যমে অর্ধেকটা গোষ্ঠী তুষ্টি হয়ে গেছে তৃণমূলের, আর বাকিটা এই অফিসারদের বদল করে হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যারা অনুপ্রাণিত অফিসার ছিলেন, যারা ওই চটির শপথ নিয়েছিলেন, যারা ঘাসফুলের শপথ নিয়েছিলেন, স্টারগুলোকে এক একটা ঘাসফুল মনে করতেন, একটা ঘাসফুল, দুটো ঘাসফুল, তিনটে ঘাসফুল, সেই ঘাসফুলের যারা অফিসার ছিলেন তারা সরে গেছেন, তাই তৃণমূল সংকটে। তাই মমতা বুঝতে পারছেন যে আর আমার কিচ্ছু করার নেই।